বারান্দা থেকে নীলিমা চৌধুরী এলেনাকে বাঁচানোর জন্য নিচে নামতে যাবেন। ঠিক তখনই সাজ্জাদ চৌধুরী তার হাতটা শক্ত করে ধরে এক বাঁকা হাসি হেসে বললেন, যেও না নীলিমা, ওদের নিজেদের হিসাব নিজেদেরই মেটাতে দাও। এদিকে আজলানের নিচে চাপা পড়ে এলেনা চরম অস্বস্তিতে ছটফট করতে লাগলো। কিন্তু সে যখন দেখল আজলানের গভীর নেশাত্ম চোখ দুটো নির্নিমেষ ভঙ্গিতে শুধু তার নিজের ঠোঁট আর চোখের দিকে আটকে আছে, তখন এলিনার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের ড্রয়িং রুমের সে চরম অপমান। সবার সামনে এই পাপিষ্ঠ হাতটাই তার গালে উঠেছিল। এলিনার এক মুহূর্ত নষ্ট না করে নিজের দুহাত দিয়ে আজলানের শক্ত বুকে এক সজোরে ধাক্কা দিয়ে চিৎকার করে বলল, দূর হন, দূর হন, সরুন আমার উপর থেকে। ঠিক সেই মুহূর্তেই আকাশ কালো করে এক ঝটকায় নামলো মুষলধারে ঝুম বৃষ্টি। ধাক্কা সামলে আজলান একটু পাশে সরতেই এলেনা ঘাস থেকে উঠে দাঁড়িয়ে হনহন করে ঘরের দিকে চলে যেতে নিল। কিন্তু আজলান চৌধুরী তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। সে বাঘের মতো এক ঝাঁপ দিয়ে পেছন থেকে এলেনার হাত ধরে এক টানে আবার নিজের শক্ত চওড়া বুকের ভেতর আছাড় খাইয়ে ফেলে দিল। বৃষ্টির পানিতে দুজনের শরীর তখন সম্পূর্ণ ভিজে লিপটে আছে। এলিনা আজলানের বুকের ভেতরটা আটকা পড়ে তীব্র আক্রোশে চেঁচিয়ে উঠল, আমায় ছাড়ুন, এভাবে দ্বিতীয়বার আমার হাত ধরে সাহস আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আজলান এবার আর কোনো কথা বলল না। বৃষ্টির তীব্র শব্দের মাঝেই সে এলিনার দুহাত এক ঝটকায় পিঠের পেছনে মুচড়ে শক্ত করে ধরে ফেলল, যাতে সে নড়াচড় না করতে পারে। তারপর কোনো আগাম আভাস ছাড়াই এলিনার সেই ব্লাডি ফোলা ঠোঁটের উপর এক অনাকাঙ্ক্ষিত হিংস্র আক্রমণ করে বসল। বাগানের সমস্ত গার্ড আর শ্রাবণকে জন ততক্ষণে ইশারায় ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে। পুরো বৃষ্টি ভেজা বাগানে এখন শুধু তারা দুজন। আজলানের এই জোরপূর্বক পাগলামি দেখে এলিনা চরম রেগে গেল। সে নিজেকে মুক্ত করতে না পেরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আজলানের নিচের ঠোঁটে এক মারাত্মক মাংস উপড়ে মতো কামড় বসিয়ে দিল। তীব্র ব্যথায় আজলানের শরীর কেঁপে উঠল। সে মাথাটা সরিয়ে নিতে চাইল, কিন্তু এলিনা এবার নিজেই আজলানের শার্টের কলারটা দুহাতে শক্ত করে ধরে মুঠো করে ধরে তাকে নিজের দিকে টেনে আটকে রাখল। কিছুক্ষণ পর এলিনা আজলানের কলারটা ছেড়ে দিল। আজলানের ঠোঁট কেটে ততক্ষণে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। বৃষ্টির পানির সাথে মিশে সেই লাল রক্ত আজলানের চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে, যার কিছুটা অংশ এখন এলিনার নিজের ঠোঁটের কোণেও লেগে আছে। এলিনা নিজের ঠোঁটের সেই রক্ত হাত দিয়ে মুছে এক পৈশাচিক বিজয়ের হাসি হাসল। আজলান নিজের ঠোঁটের রক্ত হাত দিয়ে ছুঁয়ে চরম বিস্ময় আর তীব্র কামনার চোখে তাকিয়ে রইল এলিনার দিকে। চৌধুরী ভিলার এক অন্ধকার জানলার আড়াল থেকে কেউ একজন এতক্ষণ ধরে বৃষ্টিতে ঘটে যাওয়া এই পুরো দৃশ্যটা দেখছিল। তাদের এই হিংস্র ভালোবাসা আর কামড়ের গভীরতা দেখে সে রহস্যময় অবয়বটির ঠোঁটের কোণে এক কুৎসিত হাসি ফুটল। সে আসলে কে? কোনো পুরুষ নাকি কোনো মহিলা? তা এখনো বৃষ্টির ঘোলাটে অন্ধকারে সম্পূর্ণ অস্পষ্ট রয়ে গেছে। এলনেবার আজলানের মুখোমুখি, একদম মুখোমুখি দাঁড়িয়ে তার চোখের মনি স্থির করে তীরের মতো ধারালো গলায় বলল, মনে রাখবেন আজলান চৌধুরী, আপনি আমাকে যতবার যতটা আঘাত করবেন আমি ঠিক ততবারই আপনাকে ভেতরে বাইরে বিধ্বস্ত করে ছাড়ব। স্বামী হিসেবে আপনি আমাকে কখনোই ভালোবাসেননি, না কোনোদিন দিয়েছিলেন ন্যূনতম সম্মান। তাই আজ থেকে আপনাকে মনে প্রাণে তীব্র তীব্র ঘৃণা করাটা আমার একান্ত পবিত্র দায়িত্ব। এলিনার এই বিষাক্ত কথাগুলো শুনতে শুনতে আজলান বৃষ্টিতে ভেজা এলিনার আপাতমস্তক ভালো করে লক্ষ্য করল। বৃষ্টির তীব্র পানিতে এলিনার গায়ের শার্ট সম্পূর্ণ ভিজে গায়ের সাথে লেপটে গেছে, যার ফলে তার ভেতরের ইনার পর্যন্ত একদম স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠেছে। আজলানের দৃষ্টি যেন সেই ফর্সা উন্মুক্ত অবয়বে গিয়ে একদম স্থির ও পাথর হয়ে গেল। আজলানের সেই গভীর ও তীব্র পুরুষালী দৃষ্টি খেয়াল করতেই এলিনা মুহূর্তের মধ্যে চরম লজ্জায় ও অস্বস্তিতে পড়ে গেল।
সে নিজের দুহাত বুকের উপর আড়াআড়ি করে ডাকতে চাইল, কিন্তু ঠিক তখনই আজলানের চোখ গেল বাগানের দূর সীমানার দিকে। সেখানে গেটের পাশে দাঁড়িয়ে থাকা একটা নতুন গার্ড নিজের নজর সামলাতে না পেরে হাওয়াতের মতো বৃষ্টিতে ভেজা এলিনার শরীরের দিকে তাকিয়ে আছে। ব্যাস, নিজের অর্ধাঙ্গিনীর দিকে অন্য একটা কুকুরের নজর পড়েছে। এটা দেখা মাত্রই আহসান চৌধুরীর ভেতরের সেই শান্ত মেজাজ এক সেকেন্ডে আকাশচুম্বী তুঙ্গে উঠে গেল। তার মাথার রগ দপ করে জ্বলে উঠল। সে এলিনাকে আর একটা কথাও না বলে কোমরের রিভলভার হাতে নিয়ে সোজা হেঁটে চলে গেল সেই গার্ডদের দিকে। আর চৌধুরী ভিলার বাগানে আর একটা নতুন লাশ পড়তে চলেছে। আজলান যখন গার্ডদের লাইনের সামনে গিয়ে দাঁড়ালো, তার হাতে থাকা রিভলভারটা জনের দিকে ছুড়ে দিয়ে বলল, এটা রাখ। জন রিভলভারটি লুফে নিয়ে তৎক্ষণাৎ বুঝে গেল আজ এখানে নরক গুলজার হতে চলেছে। সে কোনো প্রশ্ন না করে দ্রুত পায়ে শ্রাবণকে ডাকতে দৌড় দিল। আজলান বাঁকা হেসে নতুন গার্ড কামাল নামের লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে এক পৈশাচিক আগুনের হলকা। সে হিসে বলল, কিরে কিরে, নতুন এসে আমার বোর দিকে নজর? জীবনের মায়া কি একদম কমে গেল নাকি? কামাল ভয়ে ধরধর করে কাঁপতে কাঁপতে আজলানের পায়ের উপর লুটিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে অন্য একজন গার্ড আজলানের নির্দেশে একটা ধারালো চাপাতি আর একটা ছোট ছুরি নিয়ে এলো, যেটা দেখে কামালের কান্নার বেগ বেড়ে গেল। ঠিক তখনই শ্রাবণ আর জন হন্তদন্ত হয়ে সেখানে হাজির হলো। শ্রাবণ বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে আজলান? লোকটা কি করেছে? কিন্তু আজলান কোনো কথা না বলেই অদ্ভুত এক হাসি হেসে বলল, যেহেতু তুই আমার নতুন গার্ড, তাই ভুলবশত আমার বউকে দেখে ফেলেছিস, এই জন্য তোকে প্রাণে মারব না। আজলান চোখের পলকে সে ছোট ছুরিটা কামালের একটা চোখের ভেতরে সজোরে ঢুকিয়ে দিল। কামালের তীব্র আর্তনাদ আকাশ কাটল, কিন্তু অন্যান্য গার্ডরা তাকে চেপে ধরল। আজলান দ্বিতীয় চোখটাতেও ছুরি ঢুকিয়ে দিয়ে পৈশাচিক আনন্দে হাসতে লাগলো। কামালের রক্তাক্ত মুখ দিয়ে রক্ত ঝরছে, তবু আজলানের তৃপ্তি হলো না। সে এবার কামালের মুখের ভেতর হাত ঢুকিয়ে চিপটা টেনে ধরে এক কোপে কেটে ফেলল। পুরো বাগানে তখন বীভৎসতার রাজত্ব। আজলান বাকি গার্ডদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। তোদের কারোর চোখে যদি আমার বউয়ের উপর একটু কামনার ছাপ দেখি, তবে সবাইকে কবরে পাঠাবো। ওর মতো চোখ হারাবি, আর জিভ হারাবে যেন আমার বউয়ের সৌন্দর্য কাউকে বলার সাহস না পাও। আজলান কাটা জিভটা হাতে নিয়ে নিজের প্রিয় কুকুর শেডোর দিকে ছুড়ে দিল। শেডো সেটা গপ গপ করে গিলে ফেলল। আজলানের চোখে মুখে তখন অদ্ভুত এক তৃপ্তি। শ্রাবণ রাগে চিৎকার করে উঠল, তুই পুরো পাগল হয়ে গেছিস আজলান। শুধু একবার এরিনাকে দেখার জন্য তুই একটা মানুষকে এইভাবে অঙ্গহীন করলি। আর তুই যে কিছুক্ষণ আগে রায়নার সাথে অত ঘনিষ্ঠ ছিলি, তখন যদি এরিনা অন্য কোনো ছেলের সাথে এমনটা করতো, তুই কি করতি? আজলান শ্রাবণের শার্টের কলার চেপে ধরে গর্জে উঠল, কসম খোদার, নিজের হাতে ওর শরীর থেকে রুহ আলাদা করে ফেলতাম। আমার বউ শুধু আমার। আর তুই যে রায়নার সাথে ঘনিষ্ঠ ছিলি, এর জন্য এলিনার কি করা উচিত ছিল? কৈফিয়ত চেয়েছিস আমার কাছে? ওই রায়না মেয়েটা আমার কাজের প্রয়োজনে। ওই মেয়ে ব্যতীত আমি আজও কোনো নারীকে স্পর্শ করা দূরে থাক, তাকেও দেখিনি। ওই মেয়ে আমার, শুধুই আমার। অতীতের সেই দৃশ্য যখন আজলান অফিসে বসে এলিনার সেই ভয়েস রেকর্ডিং শুনে পুরো কনফারেন্স রুম তছনছ করছিল, ঠিক তখনই রায়না ভেতরে ঢুকছিল। আজলান তখন তীব্র রাগে কাঁপছিল। রায়না আজলানকে সামলানোর ভান করে তাকে স্পর্শ করতে লাগলো, কিন্তু আজলান যখনই রায়নাকে অনুভব করছিল, তার শরীর যেন আগুনের মতো জ্বলছিল। সে নিজের স্বার্থের জন্য এলিনাকে ঈর্ষান্বিত করার জন্য দাঁতে দাঁত চেপে সে যন্ত্রণাগুলো হজম করছিল। আজলান সেই মুহূর্তে রায়নার দিকে তাকিয়ে কুটিল হেসে বলছিল, রায়না খুশিতে উজ্জ্বল হয়ে বলেছিল, তুমি আমাকে ভালোবাসো, তাই না রায়না বেবি? অবশ্যই বেবি, আই লাভ ইউ। অফিসে সেই ধোঁয়াশাচ্ছন্ন রুমে রায়না তখন আজলানের বাহুতে মাথা রেখে নিজেকে জয়ী মনে করছে। আজলান ঠিক তখনই টেবিলের উপর রাখা হালকা গরম টিপটটা হাত দিয়ে চেপে ধরল। সে মৃদু হাসল, কিন্তু তার চোখের দৃষ্টিতে কোনো মমতা ছিল না।
হঠাৎ করেই আজলান সে গরম টিপটটা রায়নার ঘাড়ের উপর, ঠিক যেখানে সে নিজের লাভবাইটটা সবার চোখে পড়ার মতো করে দিয়েছিল, সেখানে চেপে ধরল। রায়না তীব্র যন্ত্রণায় কুকড়ে গিয়ে ছটফট করতে লাগলো। তার ফর্সা গলায় গরম পটের ছোঁয়ায় লালচে দগদগে দাগ পড়ে গেল। রায়না যন্ত্রণায় কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে বলল, আজলান, তুমি এটা কি করছো? তুমি চাইলে আমাকে লাভ বাইট দিতে পারতে, কিন্তু এভাবে কেন করলে? আজলান একটা পাকা হাসি হেসে লোক দেখানো আদরে গলায় বলল, জান, একটু সহ্য করো তো। নাটক করতে হলে একটু দাগ তো লাগেই, তাই না? আর একটু পরেই তো আমার সেই নাটক শুরু হবে। বলেই আজলান নিজের পরনের শার্ট ও শরীরের চারপাশে এক বোতল দামি ওয়াইন ছিটিয়ে দিল। ঘরের ভেতরে তখন অ্যালকোহলের কড়া গন্ধ। আজলান রায়নার মুখের উপর ঝুঁকে এসে খুব মায়া জড়ানো গলায় বলল, শোনো রায়না, আমাদের এই চৌধুরী পরিবারে একটা বংশগত অভিশাপ আছে। বিয়ের আগে আমরা যদি চুমু খাই বা খুব ঘনিষ্ঠ হই, তবে আমাদের পার্টনার চিরতরে মারা যায়। এখন তুমিই বলো, তোমাকে কি আমি কোনোভাবে হারাতে পারি? আমার তো তোমাকে চাই বেবি। রায়না ব্যথায় কাঁদছে, কিন্তু আজলানের এই মিথ্যে ভালোবাসার ফাঁদে সে নিজেকে ধন্য মনে করছে। সে ভাবছে আজলান সত্যিই তাকে ভালোবাসে, কিন্তু আজলান চৌধুরীর মনের ভেতর তখন অন্য খেলা চলছে। সে মনে মনে বিড়বিড় করে বলছে, আমার এলিনাকে তুই থাপ্পড় মারতে গিয়েছিস আর বউয়ের গালে হাত তোলার সাহস দেখাচ্ছিস? এটাতে সবই শুরু রায়না। এলিনাকে অপমান করার ছোট্ট প্রতিশোধ নিলাম মাত্র। আজলানের চোখে তখন কোনো প্রেম নেই, আছে কেবল গভীর প্রতিশোধের তৃপ্তি। আজলান নিজের মনেই হাসল। সে জানে এই অভিশাপের গল্পটা পুরোপুরি মিথ্যে, কিন্তু এলেনাকে পাওয়ার জন্য এই চৌধুরী বংশের গ্যাংস্টার যে কোনো মিথ্যে করতে পারে, যে কোনো রক্ত ঝরাতে পারে। সেটারই এক চরম মহড়া চলছে এখন। বর্তমান সময় দাঁড়িয়ে আজলান চৌধুরী তার রক্তচক্ষুজোড়া বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলল। বৃষ্টির পানি তখনও তার চুল বেয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু ভেতরের আগুন যেন আরো দাউ দাউ করে জ্বলে উঠছে। শ্রাবণের কলারটা আরো শক্ত করে মুঠো করে ধরে সে তার পাথুরে কাঁপানো কণ্ঠে বলতে লাগলো, শোন শ্রাবণ, আমি মেয়েটার জন্য যেমন পুরো দুনিয়াকে কোনো কাফন ছাড়া জ্যান্ত দাফন করে দিতে পারি, ঠিক তেমনি ওই মেয়ে যদি কোনোদিন আমার সঙ্গে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করে, তবে কসম খোদার এই নিজের হাতে ওকে শেষ করে দিতেও আমি 1 সেকেন্ড সময় নেব না। যার জন্যই আজলান চৌধুরী নিজের কঠিন বুকে এতটা ভালোবাসা জমিয়ে রেখেছে। সে ভালোবাসাটুকুকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করার আগে আমি তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব, যার কারণে আমার ভালোবাসার মরণ হচ্ছে। আজলান চৌধুরী কোনো ভাগাভাগি বোঝে না, এলিনা শুধুই আমার। আজলানের এই তীব্র আর সাইকো ধাঁচের হুঙ্কার শুনে শ্রাবণ আর একটাও কথা বাড়ালো না। সে শুধু দেখলেও ভালোবাসার এই চরম উন্মাদনা আজলানকে কোন ধ্বংসের মুখে নিয়ে দাঁড় করায়। 2 দিন পর, আজ সেই বহুল প্রতীক্ষিত দিন, আজলান চৌধুরী আর এলিনা চৌধুরী অফিসিয়াল ডিভোর্সের দিন। সকাল থেকে এই চৌধুরী ম্যানশনের বাতাস ভারী হয়ে আছে। ডাইনিং টেবিল থেকে শুরু করে বসার ঘর, কোথাও কোনো টু শব্দ নেই। এলিনা নিজের রুমে সম্পূর্ণ রেডি হয়ে বসে আছে। তার পরনে সাদা রঙের সাধারণ সালোয়ার কামিজ, চোখে কোনো কাজল নেই, মুখে কোনো মেকআপ নেই, আছে কেবল এক চূড়ান্ত শীতলতা আর মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। আছে এই চৌধুরী বাড়ির নরককুণ্ড আর আজলানের পৈশাচিক খাঁচা থেকে চিরতরে মুক্তি পেতে যাচ্ছে। ঠিক তখনই নিচ থেকে গাড়ির হর্নের কর্কশ আওয়াজ ভেসে আসলো। আজলানের পার্সোনাল লয়ার আর ডিভোর্সের ফাইল নিয়ে জন নিচে অপেক্ষা করছে। এলিনা তার ব্যাগটা হাতে নিয়ে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে তখন সাজ্জাদ চৌধুরী আর নীলিমা চৌধুরী অত্যন্ত গম্ভীর মুখে বসে আছেন। এলিনাকে দেখে নীলিমা চৌধুরীর চোখ দুটো ছলছল করে উঠল, কিন্তু সাজ্জাদ চৌধুরী হাতের ইশারায় তাকে শান্ত থাকতে বললেন। ঠিক তখনই মেইন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো আজলান চৌধুরী। তার পরনে একটা নেভি ব্লু কোট আর সাদা শার্ট, চোখের নিচে কালচে দাগ, বোঝাই যাচ্ছে গত 2 দিন ধরে এক ফোঁটাও ঘুমায়নি। আজলানের ঠিক পেছনেই এক চিলতে বিজয়ী হাসি নিয়ে দাঁড়িয়ে আছে রায়না। টেবিলের উপর রাখা সে ডিভোর্স পেপার,
লয়ার গম্ভীর কণ্ঠে বললেন, উভয় পক্ষে যদি রাজি থাকেন তবে এখানে এই সাইনটা করতে পারেন। এলিনা এক মুহূর্ত দ্বিধা করল না। সে পেনটা হাতে নিয়ে খসখস করে নিজের নামের জায়গায় সই করে দিল। সই শেষে সে পেনটা আজলানের দিকে বাড়িয়ে দিয়ে অত্যন্ত তাচ্ছিল্য ভরা চোখে তাকালো। আজলান পেপারের দিকে তাকালো, যেখানে এলিনার নামটা জলজল করছে। তার হাতটা সামান্য কেঁপে উঠল। লয়ার বললেন, জনাব আজলান চৌধুরী, এবার আপনার টান। আজলান পেনটা হাতে নিল, কিন্তু সই করার আগে সে এলিনার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। তার চোয়াল শক্ত, চোখ দুটো লাল। এলিনার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, আজ এই কাগজে সই করো মানেই কিন্তু তুমি আমার হাত থেকে মুক্ত হয়ে গেলে না সুইটহার্ট। আজলান চৌধুরী ডিকশনারিতে প্রাক্তন বলে কোনো শব্দ নেই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। স্বপ্ন আর বাস্তবের সীমানা এলিনার কাছে এখন ধোঁয়াশা। আজলানের সেই বিকৃত হাসির স্মৃতি, ডিভোর্সের কাগজ, সব মিলিয়ে এলিনা ঘেমে নিয়ে একাকার হয়ে ঘুম থেকে জেগে উঠল। বুকটা ধড়ফড় করছে, শরীর কাঁপছে। নিজেকে শান্ত করতে ড্রয়ার থেকে একটা স্লিপিং পিল বের করে গিলে ফেলল সে। শরীরটা যেন অবশ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর ছায়ার মতো এক মুখোশধারী লোক প্রবেশ করলো, হাতে ধারালো ছুরি। সে এলিনার বিছানার দিকে এগোতে লাগলো। এলিনার অসাড় শরীরের উপর ছুরি বসাতে যাবে, ঠিক তখনই ড্রয়িং রুমের দিক থেকে ছুটে আসা রায়না লোকটার কবজি খপ করে ধরে ফেলল। Are you mad? What were you trying to do? Aslan, you have destroyed you. লোকটা ক্ষিপ্ত হয়ে ফিরে যেতে চাইলে করিডোরে কারো পায়ের শব্দ শোনা গেল। রায়না তৎক্ষণাৎ লোকটাকে নিয়ে অন্ধকারে লুকিয়ে পড়ল। দরজা খুলে পা টিপে টিপে রুমে ঢুকলো আজলান। তার চোখে মুখে কোনো দয়া নেই, আছে কেবল এলেনার প্রতি এক অদ্ভুত পৈশাচিক অধিকার বোধ। এলেনা গভীর ঘুমে, সে কিছুই জানে না। আজলান একটা সিরিঞ্জ বের করে এলেনার বাহুতে ইঞ্জেকশন পুশ করলো। এরপর এলেনার ঠিক পাশেই শুয়ে পড়ে তাকে জড়িয়ে ধরল। আড়াল থেকে এই দৃশ্য দেখে মুখোশধারী লোকটা অট্টহাসি দিল, আর রায়নার চোয়াল রাগে শক্ত হয়ে গেল। ব্লাডি বিচ, এলিনা, আমি তোকে শেষ করে ফেলবো। শুধু আমার আর আজলানের বিয়েটা হয়ে যাক, তারপর তোকে জ্যান্ত কবর দিব। সকাল, সূর্যের আলো পড়ার আগেই আজলান নেমে পড়েছে তার ওয়ার্কআউট সেশনে। অর্ধনগ্ন শরীরে আজলান যখন পুল আপ দিচ্ছে, তার প্রশস্ত বুক আর পিঠের ট্যাটুগুলো ঘামে চিকচিক করছে। পেশিবহুল দেহে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে। সিল্কি চুলগুলো কপালে এসে লেগেছে। তাকে এখনো এক ধ্বংসাত্মক সুপুরুষের মতো দেখাচ্ছে। এক পর্যায়ে আজলান ওয়াটার পট পুরো পানি নিজের মাথায় ও শরীরে ঢেলে দিল। পানিগুলো তার শরীরের খাঁজ বেয়ে নিচে নামছে। করিডোর দিয়ে যাওয়ার সময় এলিনা থমকে দাঁড়িয়ে গেল। আজলানের এই বন্য রূপটা দেখে এলিনার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে দাঁত কিরমির করে নিজের রাগকে সামলানোর চেষ্টা করল। বেয়াদ্দব, বেহায়া, অসভ্য লোক। কিন্তু ধুর, অসভ্য হলেও লোকটা সাংঘাতিক হট। এলিনার এই দৃষ্টি আজলানের চোখ এড়াল না। সে হঠাৎ নিজের ফোনটা বের করে এলিনার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। এক সেকেন্ডের মধ্যে এলিনার ফোনে একটা মেসেজ টোন বেজে উঠল। এলিনা মেসেজটা খুলে দেখল আজলান লিখেছে, আম পাতা জোড়া জোড়া খেলবো আমি কাছে এসে দাঁড়া, আসছে তোমার জামাই সোনা, জামাই সোনা খেপেছে, বিছানাতে শুয়ে উপর নিচ খেলতে চেয়েছে। মেসেজটা পড়া শেষ হতেই এলিনা রাগে অগ্নিশর্মা হয়ে আজলানের দিকে তাকালো। তার মুখ লাল হয়ে গেছে। রাগে এলিনা নিজের পায়ের স্যান্ডেলটা খুলে আজলানের চওড়া বুক লক্ষ্য করে সজোরে ছুঁড়ে মারল। কিন্তু আজলান তো ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও ফাস্ট। সে বাতাসে হাত বাড়িয়ে ওস্তাদের মতো এক হাতে জুতোটা ক্যাচ ধরে ফেলল। তারপর জুতোটা নিজের বুকের কাছে ধরে এলিনার দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলল, থ্যাংক ইউ সুইটহার্ট। জানোয়ারের হাড্ডি। এলেনের আগে গজগজ করতে করতে হন হন করে নিজের রুমে চলে গেল। আজলান আর বাকি ওয়ার্কআউট শেষ করে
সোজা গিয়ে ঝাঁপ দিল সুইমিং পুলে। পানির গভীর নীল অন্ধকারে নিজে সে একটানা 30 মিনিট নিঃশ্বাস আটকে রাখল। ঠিক 30 মিনিট পর যখন সে এক ঝটকায় পানি ফুঁড়ে সুইমিং পুলের পাড়ে উঠে দাঁড়ালো, তখন তার 6 প্যাক মাসেল আর প্রশস্ত বুক বেয়ে ক্লোরিনের পানি গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখলে দুনিয়ার যে কোনো নারী এক নিমেষে ঘায়েল হতে বাধ্য হতো। ঠিক তখনই সেখান দিয়ে একটা নিয়ন রঙের 2 পিস বিকিনি পরে কোমর দোলাতে দোলাতে সুইমিং পুলের দিকে আসছিল রায়না। তার উন্মুক্ত উরুর উপর একটা বিচ্ছু ট্যাটু স্পষ্ট দেখা যাচ্ছে। তাকে ওভাবে প্রায় নগ্ন অবস্থায় হেঁটে আসতে দেখে চৌধুরী ভিলার 2 সার্ভেন্ট ট্রে হাতে নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে সব খাবার মেঝেতে ফেলে দিল। ঠিক তখনই করিডোর দিয়ে ফোনে হ্যালো হ্যালো বলতে বলতে আসছিল এলিনা। সার্ভেন্টদের কাণ্ড আর রায়নার সেই ছেঁচড়া ড্রেসার দেখেই তার শান্ত চোখের মনি দুটো রাগে চকচক করে উঠল। সে ফোনটা পকেটে পুরে ধীর পায়ে সুইমিং পুলের দিকে এগোতে লাগলো। এলিনাকে নিজের দিকে আসতে দেখে রায়না ভাবল আজলানের সামনে তাকে একটু ইনসাল্ট করবে। সে দ্রুত পায়ে এলিনার সামনে এগিয়ে গিয়ে পথ আটকাতে চাইল, কিন্তু এলিনা চৌধুরী তো কাঁচা খেলোয়াড় নয়। সে রায়না আসার আগেই এক মুঠো গোল মার্বেল অতি কৌশলে মার্বেল ফ্লোরে ছুঁড়ে দিল। রায়না সেই মার্বেলের উপর পা দিতেই ধপাস, কোমর ভেঙে সে সোজা ফ্লোরের উপর চিৎপটাং হয়ে পড়ে রইল। রায়না দুহাত দিয়ে নিজের মাঝ হাতে ধরে ব্যথায় কুকড়ে করে কাঁদতে লাগলো। রায়নার কান্নার আওয়াজ শুনে আজলান পুলের পানি থেকে উঠে এলো। এলিনা রায়নাকে ওভাবে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে সে দ্রুত পায়ে ছুটে এসে লোক দেখানো টোনে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন বেবি? বেবি, এই ছোট লোক মেয়েটা আমাকে ইচ্ছে করে ফেলে দিয়েছে। আমার কোমর মনে হয় ভেঙে গেছে, আমি উঠতেই পারছি না। প্লিজ হেল্প মি, আমাকে কোলে তুলে নাও। সাওয়ার ফুটা নসিব আমার। এখন এই মগেটে করে তুলতে হবে। নিজের আসল বউ সামনে খাড়ে আছে আর আমার এই বিচ্ছু ট্যাটু ওয়ালেটে টাচ করতে হবে। ধুর, কুত্তা লাইফ। রায়না তখন আজলানের কোলে ওঠার লোভে এলিনার দিকে তাকিয়ে এক চরম গা জ্বালানো অহংকারী হাসি দিল। আজলান যখন বাধ্য হয়ে রায়নাকে তোলার জন্য নিচু হতে যাবে, ঠিক তখনই এলিনা এক ঝটকায় আজলানের শক্ত হাতটা চেপে ধরল। থামুন, আমি একে ফেলে দিয়েছি, সুতরাং একে কোলে তোলার দায়িত্ব আমার, আপনার নয়। আজলান বা রায়না কিছু বুঝে ওঠার আগেই 22 বছরের 47 কেজি ওজনের এলিনা চৌধুরী নিজের ভেতরে সবটুকু রাগ আর শক্তি দিয়ে রায়নাকে এক ঝটকায় পাজা কোলে করে নিজের কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে সে সোজা ডাইনিং রুমের দিকে হাঁটা দিল। এলিনার এই অলৌকিক শক্তি দেখে রায়না আর আজলানের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তারা দুজনেই স্রেফ বোয়া হয়ে তাকিয়ে রইল। ডাইনিং টেবিলে তখন সাজ্জাদ চৌধুরী আর নীলিমা চৌধুরী সকালে নাস্তা করছিলেন। ঠিক তখনই রায়নাকে কোলে নিয়ে এলিনা ড্রয়িং রুমে ঢুকতেই দুজনের চোখ যেন কোটর থেকে বেরোয় আসার দশা হলো। সাজ্জাদ চৌধুরী তো মুখের কফি প্রায় উগড়ে দিচ্ছিলেন। এলিনা টেবিলের উপর একটা বড় টাওয়াল টেনে নিয়ে রায়নার আধনাংটা শরীরের উপর সজোরে ছুঁড়ে মারল। তারপর রায়নাকে সোফায় ধপাস করে ফেলে দিয়ে বলল, শোনো রায়না, এটা রাশিয়ার মস্কো শহর না যে রাস্তার মাঝখানে বিকিনি পরে ঘুরবে। তোমার এই বেহায়াপনা আর অসভ্যগিরি যদি করতে হয় তবে তোমার ওই বেবির ঘরের ভেতর গিয়ে করবে, এই চৌধুরী বাড়ির ডাইনিংয়ে নয়। আজলান বেবি, এই ছোট লোক মেয়েটা তোমার সামনে আমাকে এভাবে ইনসাল্ট করছে আর তুমি কিচ্ছু বলছো না। আজলান তখনও ভেজা শরীরে চুল ঝাড়তে ঝাড়তে এলিনার সামনে গিয়ে দাঁড়ালো। সে একটু ভাব নিয়ে এলিনাকে ধমকাতে যাবে, ঠিক তখনই এলিনা নিজের বড় বড় চোখ দুটো আজলানের দিকে এমন করে কটমটে চাউনি দিল যে রাশিয়ার দুর্ধর্ষ মাফিয়া আজলান চৌধুরী 1 সেকেন্ডে হাওয়া বের হওয়া ফুটো বেলুনের মতো চুপসে গেল। আরে বেবি, ভেজে শরীর নিয়ে আসলে বেশি কথা বলতে নেই, ঠান্ডা লেগে যাবে। তুমি ঘরে যাও, আমি ওকে পরে ভালো করে বকে দেব, ওকে? আজলানের এই মেরুদণ্ডহীন উত্তরে রায়নার আগে দাঁত কামড়াতে লাগলো। ঠিক তখনই আজলানের ভেজা মুখের দিকে চোখ যেতেই রায়না চমকে উঠল। সে সোফা ছেড়ে চোখ বড় বড় করে বলে উঠল, বেবি, তোমার ঠোঁটে উঠে কিসের দাগ?
তোমার ঠোঁট ওভাবে কেটে রক্ত জমে আছে কেন? কি হয়েছে তোমার ঠোঁটে? রায়নার এই প্রশ্নে পুরো ডাইনিং রুমের আবহাওয়া যেন এক সেকেন্ডে থমকে গেল। নীলিমা চৌধুরী আর সাজ্জাদ চৌধুরীও মুখ তুলে আজলানের ঠোঁটের সেই কামড়ের গভীর দাগটার দিকে তাকালেন। আর এলিনা, সে নিজের ঠোঁটের কোণে এক পৈশাচিক রহস্যময় হাসি ফুটিয়ে আজলানের চোখের দিকে সোজা তাকিয়ে রইল। জীবনের বড় বড় ক্রাইম সিনে যে আজলান চৌধুরী চোখের পলক না ফেলে ঠান্ডা মাথায় হাজারটা নিখুঁত মিথ্যে বলে পার পেয়ে গেছে, সে আজলান চৌধুরী আজ নিজের ডাইনিং টেবিলে দাঁড়িয়ে জীবনে প্রথমবারের মতো একটা সাধারণ মিথ্যে বলতে গিয়ে রীতিমতো হক চকিয়ে গেল। রায়নার তীক্ষ্ণ প্রশ্নের জবাবে আজলান এক হাত দিয়ে নিজের ঠোঁটের সেই কামড়ের গভীর ক্ষতটা ঢাকতে ঢাকতে আমতা করে বলল, আরে আরে, এটা কিছু না রায়না বেবি। আসলে আসলে কাল রাতে সুইমিং পুলে ডাইভ দিতে গিয়ে, না মানে ওয়াশরুমে কমোডের সাথে ধাক্কা লেগে, ধুর, মানে ওই আয়নার কোনায় ঠোঁটটা লেগে ঠোঁটটা কেটে গেছে আর কি। একটা না তিন রকমের উল্টোপাল্টা অজুহাত দিয়ে আজলান নিজেই নিজের চুল টানতে বাকি রাখল। রাশিয়ার মাফিয়া ডন আজলান চৌধুরীর মুখের এই নজিরবিহীন তোতলামি আর থতমত খাওয়া দশা দেখে ডাইনিং টেবিলে বসা সাজ্জাদ চৌধুরী আর নীলিমা চৌধুরী একে অপর দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলেন। আর এলিনা, সে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে বসল। তার ঠোঁটের কোণে তখনও সেই কামড়ানোর মতো বিষাক্ত এবং শয়তানি হাসিটা ঝুলে আছে। সে আজলানের এই করুণ দশা আর মিথ্যে বলার ব্যর্থ চেষ্টাটা দারুণ উপভোগ করছে। এলিনা টেবিল থেকে একটা আপেল তুলে নিয়ে ছুরি দিয়ে কাটতে কাটতে আজলানের দিকে তাকিয়ে চোখের ইশারায় যেন বলল। আজলান এলিনার সেই শয়তানি চাহনি দেখে মনে মনে অস্বস্তিতে পড়ে গেল। তার কপালে বিন্দু বিন্দু ঠান্ডা ঘাম জমতে শুরু করেছে। রায়নার অবশ্য আজলানের এই ছটফটানি দেখেও কিছু বুঝতে পারল না। তবুও সে সোফা থেকে উঠে এসে আজলানের বাহু জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, ও গড বেবি, তুমি এত কেয়ারলেস কিভাবে হতে পারো? উফ, কতটা কেটে গেছে দেখেছো? চলো আমি তোমার রুমে গিয়ে ডেটল আর মলম লাগিয়ে দিচ্ছি। রায়না আজলানকে স্পর্শ করতেই আজলানের পুরো শরীরটা ঘৃণায় আর বিরক্তিতে রিয়াক্ট করে উঠল। কিন্তু এলিনাকে রাগানোর জন্য সে নিজেকে সামলে নিয়ে এলিনার দিকে তাকালো। এলিনা তখনও আজলানের চোখের দিকে সোজা তাকিয়ে আপেলের এক টুকরো মুখে পুরে চেবোতে চেবোতে অত্যন্ত শান্ত ও ধারালো গলায় বলল, হ্যাঁ ভাইয়া, আপনার বেবিকে নিয়ে জলদি রুমে যান। ডেটল লাগালে ক্ষতের বিষটা অন্তত একটু কমবে। তবে কিছু কিছু কামড়ের বিষ এত সহজে নামে না, সেটা লাইফ টাইম দাগ রেখে যায়। এলিনার মুখে এই কামড় শব্দটা শুনে আজলানের বুকটা ধক করে উঠল। ডাইনিং টেবিলের সেই বিরক্তিকর এলিনা নাস্তা শেষ করেই নিজের রুমে চলে এসেছিল। আজ তার মেজাজটা এতটাই খারাপ ছিল যে সে আর ভার্সিটিতে যায়নি। বিছানায় শুয়ে শুয়ে যখন সে নিজের কপাল চেপে ধরে ভাবছিল, ঠিক তখনই ফোনের স্ক্রিনে ভেসে উঠল মীরার নাম। মীরা এই বিশাল শহরে এলিনার একমাত্র বেস্ট ফ্রেন্ড এবং একমাত্র বিশ্বাসের জায়গা, যার কাছে এলিনা নিজের মনের সব দুঃখ সুখের কথা নির্দ্বিধায় উগরে দিতে পারে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মীরা একগাল হেসে বলল, কি রে এলি, আজ ভার্সিটিতে আসিস না কেন? শোন, কাল কিন্তু আমাদের ডিপার্টমেন্টের স্পেশাল অ্যানুয়াল প্রোগ্রাম, কাল মিস করিস না একদম, অনেক ধামাকা হবে। ধুর, ভালো লাগছে না রে মীরা, শরীরটাও কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। আরে রাখ তোর শরীর। জানিস এলি, কালকে অনুষ্ঠানে কিন্তু চিফ গেস্ট হিসেবে আমাদের এই শহরের হ্যান্ডসাম মেয়র মানে আমার দুলা ভাই আবরার ফাহাদ আসবে। ইস, ভাবতেই না আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে রে। দুলা ভাই কালকে স্পেশাল পারফরমেন্স দেখতে পারে আমাদের। দুলাভাই শব্দটা শোনা মাত্র এলেনার মাথার রগ তপ করে জ্বলে উঠল। মেয়রের সেই সস্তা ডায়ালগ, জোর করে কেক কাটা আর কাল রাতের সেই উটকো ঝামেলা সব এক নিমেষে তার চোখের সামনে ভেসে উঠল। পরদিন সকালে ভার্সিটির অডিটোরিয়ামে মীরার সাথে দেখা হতেই এলিনাকে জড়িয়ে ধরল মীরা। শুধু আজ তোর জন্য আসলাম, বিয়াদ্দব মেয়ে। মীরা এলিনার এই চরম রাগ দেখে একটু ভরকে গেল। আরে বাবা, তুই এত খেপছিস কেন? এলিনা যখন রাগে ফুঁসছে ঠিক তখনই অডিটোরিয়ামের মেইন গেটের সামনে 4-5টা কালো ল্যান্ড ক্রুজার এসে থামল।
প্রোটোকলের সাইরেন বাজিয়ে গাড়ি থেকে রাজকীয় ভঙ্গিতে নামলো ধবধবে সাদা পাঞ্জাবি পরা মেয়র আবরার ফাহাদ। আর ঠিক তার পেছনে গাড়ি থেকে সানগ্লাস চোখে নামলো বডিগার্ড বেষ্টিত আজলান চৌধুরী। একই অনুষ্ঠানে শহরের মেয়র আর রাশিয়ার হার্ট সার্জন দুজনের একসাথে এন্ট্রি দেখে ভার্সিটির ছাত্রছাত্রীদের মাঝে হুড়োহুড়ি পড়ে গেল। আর দূর থেকে সেই দৃশ্য দেখে এলিনার ফর্সা মুখটা এবার সত্যিই রাগের চোটে ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝল আজ এই ভার্সিটির অনুষ্ঠানে এক চরম রক্তক্ষয়ী যুদ্ধ হতে চলেছে। মেয়র আবরার ফাহাদ আর গ্যাংস্টার আজলান চৌধুরী যখন একে অপরের মুখোমুখি হলো, তখন অডিটোরিয়ামের পুরো বাতাস যেন এক সেকেন্ডে জমে বরফ হয়ে গেল। দুজনের চোখের মনে স্থির, চোয়াল শক্ত। তবে রাজনীতির চতুর খেলোয়াড় আবরার আর রাশিয়ার ঠান্ডা মাথার মাফিয়া আজলান দুজনেই নিজেদের ভেতরের হিংস্রতা আড়াল করে একে অপরের দিকে তাকিয়ে এক শীতল বিষাক্ত হাসি দিল। এরপর তারা দুজনে যখন ধীরপায়ে স্টেজে গিয়ে বসল, তখন পুরো হলরুম জুড়ে করতালির ঝড় উঠল। ওপর থেকে তাদের স্বাগত জানাতে রঙিন কাগজের টুকরো আর ফুলের বর্ষণ হতে লাগলো। দর্শক সারির একদম পেছনের দিকে মীরার সাথে দাঁড়িয়েছিল এলিনা। স্টেজ সংস্কৃতির এই রাজকীয় তামাশা দেখে সে নিজের কপালে হাত দিয়ে চরম বিরক্তিতে বিড়বিড় করে উঠল, ধুর বাল, এই দুই জানোয়ার এখানে আসবে জানলে আজ আমি এই ইউনিভার্সিটির ত্রিসীমানায় ছায়া মারতাম না। কোন কুক্ষণে যে মীরার কথা শুনে এই উটকো প্রোগ্রামে আসলাম। অনুষ্ঠানের শুরুতেই নিয়মমাফিক চিফ গেস্টদের বরণ করে নেওয়ার পর্ব শুরু হলো। প্রথমে একজন সাধারণ ছাত্রী অত্যন্ত বিনয়ের সাথে এগিয়ে গিয়ে মেয়র আবরার ফাহাদের হাতে এক বিশাল ফুলের তোড়া তুলে দিল। আবরার মুখে তার চেনা মেকি রাজনৈতিক হাসিটা ফুটিয়ে তোড়াটা গ্রহণ করলো এবং দূর থেকে চোখ ঘুরিয়ে দর্শক সারিতে এলিনাকে খোঁজার চেষ্টা করলো। এরপর অন্য আর একজন ছাত্রী একগাল হেসে আজলান চৌধুরীর দিকে ফুলের তোড়াটা বাড়িয়ে দিল। কিন্তু আজলান সেই তোড়াটার দিকে এক নজর তাকিয়ে অত্যন্ত অবজ্ঞার সাথে নিজের হাতটা সরিয়ে নিল। সে মেয়েটার হাত থেকে তোড়াটা নিল না। আজলানের এই অদ্ভুত ও রূঢ় আচরণে মঞ্চে বসা টিচার ও পুরো হলরুমের স্টুডেন্টরা এক মুহূর্তের জন্য পুরোই অবাক ও স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই আজলান টেবিলের উপর রাখা মাইকটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। পুরো হলরুমে তার সেই গম্ভীর, ভারী আর আদেশসূচক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে উঠল, আমাকে যে কেউ ফুল দিলে আমি তা গ্রহণ করি না। আমার এই তোড়াটা স্পেশাল। আই ওয়ান্ট মিস এলিনা চৌধুরী স্টেজে এসে আমাকে এই ফুলের তোড়া দিয়ে বরণ করে দিক। আজলানের মুখ থেকে সরাসরি মিস এলিনা চৌধুরী নামটা শোনা মাত্রই পুরো অডিটোরিয়ামে এক পিনপতন নীরবতা নেমে এলো। সবাই ঘাড় ঘুরিয়ে পেছনের সারিতে দাঁড়ানো এলিনার দিকে তাকাতে লাগলো। মঞ্চে বসা মেয়র আবরারের চোখের কোণে রাগে কুঁচকে গেল। তার ফর্সা হাত দুটো পাঞ্জাবির নিচে শক্ত মুঠিতে পরিণত হলো। সে আজলানের দিকে এক খুনের দৃষ্টিতে তাকালো। এদিকে নিজের নাম সবার সামনে এভাবে মাইকে ঘোষণা হতে শুনে এলিনার রাগ আর অপমানে ফেটে যাওয়ার মতো অবস্থা হলো। তার ফর্সা মুখটা মুহূর্তে লাল টকটকে হয়ে উঠল। সে মনে মনে আজলানকে 14 গোষ্ঠী উদ্ধার করে গালি দিতে লাগলো। সবার সামনে আমার নাম নেয়া এত বড় সাহস তোর! তোকে তো আজ আমি পিটিয়ে তক্তা বানাবো। এলিনা নিজের জায়গা থেকে এক পাও নড়ছিল না। কিন্তু ভার্সিটির প্রিন্সিপাল আর অন্যান্য বড় টিচাররা যখন দেখলেন যে এত বড় একজন আন্তর্জাতিক গেস্ট ফুল নিতে অস্বীকার করছেন, তখন তারা চরম অস্বস্তিতে পড়ে গেলেন। ভাইস প্রিন্সিপাল নিজের স্টেজ থেকে নেমে এলিনার কাছে এগিয়ে এলেন এবং অনুরোধের সুরে বললেন, এলিনা প্লিজ, উনি আমাদের এত বড় স্পন্সর আর সম্মানিত গেস্ট, তুমি প্লিজ গিয়ে ফুলটা ওনাকে দিয়ে দাও, নয়তো আমাদের ভার্সিটির মান সম্মান ধুলেই মিশে যাবে। টিচারদের এমন জোরাজোরি আর অনুরোধের কাছে এলিনা আর নিজের জেদ ধরে রাখতে পারল না। সে দাঁতে দাঁত চেপে রাগ লুকাতে লুকাতে ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে যেতে লাগলো। প্রতিটি পদক্ষেপে তার ভেতর থেকে আজলানের প্রতি তীব্র ঘৃণা আর আক্রোশ ঝরে পড়ছিল। এলিনা যখন স্টেজে উঠে আজলানের একদম মুখোমুখি দাঁড়ালো, আজলান তার দিকে তাকিয়ে এক বিজয়ী আর তীব্র কামনাময় বাঁকা হাসি হাসল। এলিনা ফুলের তোড়াটা আজলানের দিকে বাড়িয়ে অত্যন্ত নিচু
চিবিয়ে চিবিয়ে বলা গলায় বলল, নিন ধরুন আপনার এই ছ্যাঁচড়া ফুল, বাড়ি ফিরে আজ। তারপর আপনার এই ফুলের 12টা আমি কিভাবে বাজাই শুধু দেখবেন। আজলান ফুলের তোড়াটা নেওয়ার বাহানায় এলেনার ফর্সা আঙুলগুলো নিজের শক্ত হাতের মুঠোয় 1 সেকেন্ডের জন্য শক্ত করে চেপে ধরল। তারপর মাইক থেকে মুখ সরিয়ে এলেনার কাছে কানের কাছে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, বাড়ির হিসেবে বাড়িতেই হবে সুইটহার্ট। আপাতত সবার সামনে নিজের জামাইকে একটু ভালোবেসে বরণ করে নাও। পুরো প্রোগ্রাম জুড়ে একের পর এক টিচারদের বোরিং বক্তব্য, নাচ, গান, কবিতা আবৃত্তি চলতে লাগলো। এরপর মঞ্চে দাঁড়িয়ে মেয়র আবরার ফাহাদ এবং গ্যাংস্টার আজলান চৌধুরী দুজনেই অত্যন্ত সুকৌশলে নিজেদের ওজনদার বক্তব্য পেশ করলো। কিন্তু পুরোটা সময় অডিটোরিয়ামের বাতাস যেন এক অদৃশ্য বারদে ঠাসা ছিল। আজলানের বরফ শীতল চাউনি আর আবরারের বাঁকা হাসি বারবার এলিনাকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছিল। এলিনা দর্শক সারিতে বসে অনবরত নিজের হাত কসলাচ্ছিল আর ভাবছিল, কখন এই আপদ বিদেয় হবে আর আমি বাড়ি ফিরব। সব আনুষ্ঠানিকতা শেষে যখন অনুষ্ঠান প্রায় শেষের দিকে, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে মেয়র আবরার ফাহাদ আবারও ধীর পায়ে স্টেজের মেইন ডায়াসের মাইকটার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক চরম উত্তেজনা আর জেদ। আজকের এই সুন্দর আয়োজন শেষ করার আগে আমি এই মঞ্চ থেকে আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা বলতে চাই। সেই সত্যি কথা যার জন্য এই শহরের মেয়র হওয়ার পরও আমি আজও সিঙ্গেল রয়ে গেছি। আবরারের এই আকস্মিক ও নাটকীয় ঘোষণায় পুরো অডিটোরিয়াম জুড়ে মুহূর্তের মধ্যে তীব্র কানাঘোষা আর গুঞ্জন শুরু হলো। ছাত্রছাত্রী থেকে শুরু করে টিচাররা পর্যন্ত একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগলেন, মেয়রের মনের মানুষটা আসলে কে? মঞ্চের সোফায় বসে থাকা আজলান চৌধুরীর বডি ল্যাঙ্গুয়েজ 1 সেকেন্ডের জন্য বদলে গেল। সে তার ডান হাতের আঙুলগুলো দিয়ে সোফার হাতলটা এত শক্ত করে চেপে ধরল যে তার হাতের রগগুলো নীল হয়ে ভেসে উঠল। ঠিক সেই মুহূর্তে আবরার ফাহাদ স্টেজ থেকে সরাসরি সোফায় বসা আজলানের দিকে তাকালো। আজলানের সেই খুনের চাহনিকে সম্পূর্ণ পুরো আঙুল দেখিয়ে আবরার আজলানকে উদ্দেশ্য করে বাঁকা হেসে একটা চোখ টিপ দিল। এরপর সে মাইকটা ঠোঁটের আরো কাছে এনে দর্শক সারির একদম মাঝখানে বসা এলিনার দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে পুরো হলরুমের সামনে ঘোষণা করলো, আই লাভ ইউ মিস এলিনা চৌধুরী। পুরো হলরুম যেন এক মুহূর্তে স্তব্ধ, নিস্পন্দ হয়ে গেল। কেউ কেউ একটা শ্বাস নেওয়ার সাহস পর্যন্ত পেল না। আবরার ফাহাদ ডায়াস ছেড়ে ধীর পায়ে স্টেজ থেকে নেমে এলিনার শাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। তার পেছনে প্রোটোকলের লোকজন হাজারটা লাল গোলাপের পাপড়ি ছড়াতে শুরু করলো। পুরো হলের ব্যাকগ্রাউন্ডে তখন মেয়রের ইশারায় হালকা রোমান্টিক মিউজিক বেজে উঠল। আবরার এলিনার ঠিক 1 কদম সামনে এসে সবার চোখের সামনে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে 1 হাঁটু গেড়ে মাটির উপর বসল। তার ধবধবে সাদা পাঞ্জাবের পকেট থেকে বের হয়ে এলো একটা নীল মখমলের বাক্স। বাক্সটা খুলতেই ভেতরের বিশাল ডায়মন্ডের আংটিটা হলের লাইটের আলোয় ঝকমক করে উঠল। আবরার এলিনার ফর্সা মুখের দিকে তাকিয়ে অত্যন্ত গভীর আবেগঘন কণ্ঠে বলতে লাগলো, এলিনা, এই পুরো শহরটাকে আমি আমার হাতের মুঠোয় রাখি, কিন্তু আমার এই অবাধ্য হৃদয়টা শুধু তোমার পায়ের কাছে এসে থমকে দাঁড়ায়। মানুষ মেয়র আবরার ফাহাদকে চেনে, কিন্তু তোমার এই আই হেট ইউ বলা ঠোঁট দুটোর আড়ালে যে আবরার বাস করে তাকে কেউ চেনে না। আমি জানি তোমার আকাশে মেঘ অনেক, কিন্তু আমি তোমার জীবনের সেই সূর্য হতে চাই যা তোমার সব অন্ধকারকে এক নিমিষেই মুছে দেবে। আমি তোমাকে সস্তার রাজপ্রাসাদের রানী বানাতে আসিনি এলিনা। আমি আমার এই বুকের বাম পাশের পুরো সাম্রাজ্যটা আজীবনের জন্য তোমার নামে লিখে দিতে এসেছি। উইল ইউ ম্যারি মি মাই পিওনি? আমার এই শূন্য জীবনটাকে তোমার ওই মিষ্টি গালি আর ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেবে। আবরারের এই শ্বাসরুদ্ধকর এবং ফিল্মি স্টাইলের প্রপোজাল দেখে হলের মেয়েরা তো প্রায় চিৎকার করে ওঠার দশা। মীরা নিজের মুখে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে রইল, কিন্তু এলিনার পুরো শরীর তখন রাগের চোটে আর অপমানে কাঁপছে। সে আবরারের দিকে তাকানোর আগে একবার স্টেজের দিকে তাকালো। মঞ্চের উপর দাঁড়িয়ে পড়েছে আজলান চৌধুরী।
তার চোখের মনি সম্পূর্ণ রক্তবর্ণ ধারণ করেছে। চোয়ালের হাড় দাঁত কামড়ে ধরার কারণে ভেঙে যাওয়ার উপক্রম। আজলানের চোখে মুখে যে নরকীয় আগুন জ্বলছিল তা দেখে এলিনার মনে হলো আজলানের মতো দানবকে এভাবে জ্বালাতে পারাটাই তার জীবনের সবচেয়ে বড় জয়। আবরারের এক হাঁটু গেড়ে বসা প্রপোজালের দিকে তাকিয়ে এলিনা একটা পৈশাচিক হাসি হাসল। সে খুব ভালো করেই জানে এই হ্যাঁ শব্দটা আজলানের বুকে একটা তপ্ত কামানের গোলার মতো আঘাত করবে। পুরো অডিটোরিয়ামের হাজারটা মানুষের সামনে এলিনা উঠে দাঁড়াল। তারপর আবরারের চোখের দিকে তাকিয়ে সোজা আজলানের দিকে একটা চ্যালেঞ্জিং চাহনি ছুড়ে দিয়ে স্পষ্ট কণ্ঠে বলে উঠল, ইয়েস আবরার, আই লাভ ইউ টু। হলের ভেতর যেন একটা বোমা ফাটল। আর মঞ্চের উপর দাঁড়িয়ে থাকা আজলান চৌধুরী ঠিক সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তার ভেতরের সেই আদিম হিংস্র মাফিয়াটা পুরোপুরি খোলস ছেড়ে বেরিয়ে এলো। সে আগে নিজের ডান হাতের তালুটা এমনভাবে দাঁত দিয়ে কামড়ে ধরল যে রক্ত চুইয়ে চুইয়ে তার আঙুল বেয়ে ঝরতে লাগলো। সে তপ্ত রক্ত নিজের হাতে লেপটে নিয়ে আজলান এক ভয়াবহ স্বরে গর্জে উঠল, তন্তের বাচ্চা, তোকে আজকে ছিঁড়ে ফেললো আমার কোনো পাপ হবে না। তোর এই হাতটা দিয়ে তুই ওর হাত ধরেছিস, আজকের পরেই হাত আমি ভেঙে গুড়িয়ে ফেলবো। তুই ভাবতেও পারছিস না তোকে আমি কোন নরকের ঠিকানায় পাঠাতে যাচ্ছি। আজলান স্টেজ থেকে লাফিয়ে নামলো। তার প্রতিটি কদম যেন ভূকম্পন সৃষ্টি করছে। সে সরাসরি এলেনার সামনে এসে দাঁড়ালো। এলেনার কবজিটা লোহার মতো শক্ত মুঠোয় চেপে ধরে সে তাকে টেনে হিঁচড়ে মঞ্চের দিকে নিয়ে যেতে চাইল। চল। আজলানের হুঙ্কারে অডিটোরিয়াম কাঁপিয়ে দিল। এলেনা ব্যথায় মুখ কুঁচকে গেলেও হাত ছাড়ানোর চেষ্টা করল না। ঠিক তখনই মেয়রের বডিগার্ডরা দৌড়ে এলো, কিন্তু আজলানের খুনে চাহনি দেখে তারা পিছু হটল। আবরার এবার আর চুপ করে থাকলো না। সে উঠে দাঁড়িয়ে এলেনার অন্য হাতটা শক্ত করে ধরে আজলানকে চ্যালেঞ্জ করল, আজলান, হাত ছাড়ো ওর। ভার্সিটির শত শত স্টুডেন্ট আর টিচারের সামনে আবরার যখন এলেনার হাতটা চেপে ধরল, তখন আজলান চৌধুরীর মাথার সুস্থ মস্তিষ্কের তারগুলো যেন এক এক করে ছিঁড়ে আলাদা হয়ে যেতে লাগলো। এলেনা মাঝখানে করে আজলানের লোহার মতো শক্ত গ্রাস থেকে নিজের হাতটা ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো, কিন্তু আজলানের শক্তির কাছে সে পুরোপুরি ব্যর্থ। আজলান নিজের ভেতরের হিংস্রতা আর ধরে রাখতে পারল না। সে এলেনাকে এক ঝটকায় নিজের পেছনে টেনে নিয়ে বাঘের মতো গর্জে উঠে আবরারের ধবধবে সাদা পাঞ্জাবির কলারটা দুহাতে শক্ত করে পেঁচিয়ে ধরল। মুহূর্তের মধ্যে পুরো অডিটোরিয়ামে এক হাড় কাঁপানো পরিস্থিতির সৃষ্টি হলো। আবরারের পার্সোনাল বডিগার্ডরা পলকের মধ্যে কোমর থেকে লোডেড রিভলভার বের করে আজলানের মাথা লক্ষ্য করে তাক করলো। ওদিকে আজলানের ডান হাত জন এবং তার দুর্ধর্ষ শুটারদের দলও এক সেকেন্ড সময় নষ্ট না করে আবরার আর তার গার্ডদের বুক লক্ষ্য করে নিজেদের অটোমেটিক রিভলভার তাক করে ফেলল। দুপক্ষের ২০-৩০টা বন্দুকের দলের মুখে পড়ে পুরো হলের স্টুডেন্ট আর শিক্ষকরা ভয়ের চোটে চিৎকার করে বেঞ্চের নিচে লুকাতে লাগলো। আবরার নিজের কলার আজলানের মুঠোয় থাকা অবস্থাতেই রেগে ফুঁসতে ফুঁসতে অত্যন্ত নিচু ফিসফিসানা কণ্ঠে বলল, কুত্তার বাচ্চা, তোকে এতগুলো দিন এই শহরের জ্যান্ত বাঁচিয়ে রেখেছি। এটাই আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল, কিন্তু এবার এই ভুল আমি একদম গোড়ার থেকে উপড়ে তুলে ফেলবো। আজলান আবরারের মুখের উপর নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে কলারটা আরো শক্ত করে চেপে ধরে এক পৈশাচিক হাসি হাসল। অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, আমি তো তোর জন্য আমার বাল একদম সুসজ্জিত করে রেখেছিলাম যদি গোড়া থেকে উপরে তুলে আনবি বলে, আর তুই কিনা এখন বলছিস শুধু ভুল গোড়া থেকে তুলে আনবি। শোন আবরার ফাহাদ, ক্ষমতা থাকলে আজলান চৌধুরীর একটা গায়ের লোম ছেড়ে দেখাস, তারপর বুঝবো তুই কেমন পুরুষ। তোর লোম নয় আজলান, আমি তোর বুক ছিঁড়ে তোর ওই কলিজাটা ছিঁড়ে আনবো, যে কলিজার ভেতর আমার এলিনা থাকে। কলিজা আর এলিনার নাম একসাথে আবরারের মুখে শোনা মাত্রই আজলানের ধৈর্যের শেষ সীমাটুকু ধুলায় মিশে গেল। সে কোনো কথা না বাড়িয়ে নিজের ডান হাতের শক্ত মুষ্টিটা দিয়ে আবরারের নাকের ওপর সজোরে এক রক্ত জল করা পাঞ্চ বসিয়ে দিল।
আচমকা এই পাঁচ খেয়ে আবরার নাক চেপে ধরে পিছলে কয়েক কদম পিছিয়ে গেল। তার নাক দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। আবরারের গাড়িরা গুলি চালাতে যাবে, ঠিক তখনই আজলান এলিনাকে এক হাতে পাজাকুল করে কাঁধে ফেলে হলের পেছনের দরজা দিয়ে হুড়মুড় করে বেরিয়ে গেল। জনের দল বন্দুক তাক করে ব্যাকআপ দিতে দিতে তাদের পিছু নিল। বাইরে এসেই আজলান এলিনাকে নিজের দামি স্পোর্টস কারের ফ্রন্ট সিটে পশুর মতো ছুঁড়ে ফেলে দিল। এলিনা উঠে বসার আগেই সে নিজের ড্রাইভিং সিটে বসে এক ঝটকায় দরজা লক করে দিল এবং এক্সিলেটার সজোরে চাপ দিল। গাড়ির টায়ারের কর্কশ শব্দ তুলে ভার্সিটির গেট দিয়ে বাতাসের গতিতে বেরিয়ে গেল। তাদের ঠিক পেছনেই সাইরেন বাজিয়ে ধেয়ে আসছে জনের নেতৃত্বে গার্ডদের আরো 5টা কালো গাড়ির কনভয়ের। গাড়ি তখন ঘন্টায় 140 কিলোমিটার গতিতে হাইওয়ে ধরে ছুটছে। এলিনা সিটে বসে অনবরত চিৎকার করছে আর নিজের হাত পা ছুড়ে লক দরজা খোলার চেষ্টা করছে। আজলানকে উদ্দেশ্য করে সে একের পর এক নোংরা গালি দিয়ে যাচ্ছে। এলিনার এই অনবরত ছটফটানি আর চিলচিৎকার আজলানের চলন্ত গাড়ির মনোযোগে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছিল। আজলান আচমকা স্টিয়ারিং হুইল থেকে নিজের বাঁ হাতটা সরিয়ে এনে ঠাস করে এলিনার ফর্সা গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের তীব্রতায় এলিনার মাথাটা একপাশে হেলে গেল। পুরো গাড়ির ভেতর এক লহময় পিনপতন নীরবতা নেমে এলো। এলিনা সম্পূর্ণ চুপ হয়ে গেল। তবে তার এই চুপ হয়ে যাওয়াটা কি ভয়ের চোটে দমে যাওয়া, নাকি ঝড়ের আগের এক ভয়ঙ্কর শান্ত রূপ? আজলানের এই মুহূর্তে বোঝার উপায় ছিল না। এলিনা শুধু জানলার বাইরে তাকিয়ে নিজের ঠোঁট কামড়ে চোখ দিয়ে জলপড়া আটকে রাখলো। রাগে ক্ষোভে আর এক অদ্ভুত জেদে আজলান একটানা 3 ঘন্টা ধরে গাড়ি ড্রাইভ করতে লাগলো। ঢাকা শহর পার হয়ে মহাসড়কের সমস্ত জ্যাম উপেক্ষা করে গাড়িটা এসে থামলো এক প্রত্যন্ত জনবনহীন গভীর জঙ্গল আর পাহাড় ঘেরা এক অচেনা বিলাসবহুল হাইডআউট বা বাংলোর সামনে। গাড়িটা ব্রেক কষতেই আজলান এক শীতল চোখে এলেনার দিকে তাকালো। এলিনাও নিজের রক্তবর্ণ চোখ দুটো দিয়ে এলেনার চোখের দিকে সোজা তাকিয়ে রইল। এই 3 ঘন্টার নীরবতায় যে এক চরম ধ্বংসলীলার রূপ নিতে চলেছে তা দুজনের চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঘন জঙ্গলে ঘেরা সেই নির্জন বাংলোর সামনে তখন শুধু বাতাসের শোষ আওয়াজ। গাড়ি থেকে এলেনাকে হেঁচড়ে নামিয়ে জঙ্গলের মাঝখানে এসে দাঁড় করালো আজলান। তার চোখ দুটো তখনও রাগে লাল। আজলান একপাশে দাঁড়িয়ে থাকা জনকে অত্যন্ত শীতল কণ্ঠে অর্ডার করল, জন, শেডো আর হান্টারকে নিয়ে এসো। জন মাথা নিচু করে বসের আদেশ পালন করতে চলে গেল। আজলান এবার এলেনার একদম মুখোমুখি দাঁড়িয়ে তার ফর্সা থুতনিটা চেপে ধরে হিসিয়ে বলল, আমার সামনে দাঁড়িয়ে আমার শত্রুকে প্রপোজ করতে বুক কাঁপে না সুইটহার্ট? এলেনা আজলানের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসল। কোনো ভয় না দেখে বলল, না, বুক তো দূরে থাক, শরীরের একটা লোমও কাঁপেনি ডার্লিং। এলিনার মুখে এই ডার্লিং শব্দটা আজলানের ইকোতে গিয়ে তীরের মতো বিঁধল। আজলানের চোয়াল শক্ত হয়ে উঠল। Sweetheart, ego is my first priority. Sweetheart, don't hurt my ego. Today you will understand who I am. এলিনা আজলানের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে মুখের উপর বলে দিল। ঠিক তখনই জন শিকল দিয়ে বাঁধা আজলানের 2 হিংস্র রটউইলার কুকুর শ্যাডো আর হান্টারকে নিয়ে হাজির হলো। কুকুর দুটো এলিনাকে দেখেই হিংস্রভাবে ডাকতে শুরু করলো। তাদের মুখ থেকে লালা ঝরছে। আজলান কুকুর দুটোর শিকল ছেড়ে দিয়ে এলিনার দিকে তাকিয়ে পৈশাচিক হাসলো। সুইটহার্ট, আজ ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা হবে, তুমি ভার্সেস শ্যাডো হান্টার। এলিনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে তোতলামি করে বলল, হোয়াট? আজলান সিগারেটের কেস থেকে একটা দামি সিগারেট বের করতে করতে বলল, Run, sweetheart, run! Otherwise they will tear you apart. Run, sweetheart. এলিনা এবার সত্যি প্রচন্ড ভয় পেয়ে গেল। ছোটবেলা থেকেই কুকুর তার সবচেয়ে বড় দুর্বলতা। আর এমন হিংস্র শিকারী কুকুর হলে তো কোনো কথাই নেই। এলিনা 1 সেকেন্ডও না ভেবে পেছনের জঙ্গলের কাঁচা রাস্তা ধরে পাগলের মতো দৌড়াতে লাগলো।
আর আজলান পরম তৃপ্তিতে হাসতে হাসতে লাইটার দিয়ে নিজের সিগারেটটা ধরিয়ে ধোঁয়া ছাড়ল। এলেনার পেছনে বাঘের মতো ছুটতে লাগলো শ্যাডো আর হান্টার। তীব্র ভয়ে এলেনা দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে রাস্তার একটা উঁচু নিচু পাথরে হোঁচট খেয়ে ধপাস করে আছাড় খেয়ে পড়ে গেল। রাস্তার ধারালো পাথরের ঘষায় তার ফর্সা হাঁটু ছিলে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। এলেনা তীব্র ভয়ে মেঝেতে বসেই দুহাত দিয়ে ভর করে পেছনের দিকে সরতে লাগলো, কিন্তু ততক্ষণে কুকুর দুটো তাকে ঘিরে ফেলেছে। শ্যাডো আর হান্টার এলেনাকে মাঝখানে রেখে অদ্ভুত এক বৃত্ত তৈরি করে ঘুরতে লাগলো। শিকার করার আগে এটা তাদের আদিম স্টাইল। এলেনা বুঝলো আজ তার রক্ষা নেই। সে তীব্র ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। সে নিশ্চুপ হয়ে অপেক্ষা করতে লাগলো কখন শ্যাডো আর হান্টারের ধারালো দাঁত তার শরীরে বসবে। কিন্তু বেশ কিছুক্ষণের পরও কোনো কামড়ের অনুভূতি না পেয়ে এলিনা পিটপিট করে চোখ মেলে তাকালো। সামনে তাকাতেই সে দেখল কুকুর দুটো শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে আজলান চৌধুরী। আজলান তার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল, কি সুইটহার্ট, দম ফুরিয়ে গেছে? আজলান হাসতে হাসতে এলিনার মুখের কাছাকাছি হতেই এলিনা নিজের ভেতরের সমস্ত ঘৃণা উগড়ে দিয়ে আজলানের মুখের উপর থুতু ছুঁড়ে মারল। রাশিয়ার মাফিয়া ডনের মুখে থুতু। আজলানের ভেতরে সে সাইকোরূপটা এক সেকেন্ডে চরম মাত্রায় পৌঁছে গেল। সে অতিরিক্ত রাগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে এলিনার ফর্সাগালে পরপর 3টে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। এলিনা ছিটকে গিয়ে মাটির উপর পড়ল। ঠিক তখনই আজলানের চোখ গেল এলিনার ঠিক পাশে, শুকনো পাতার আড়ালে, যেখানে একটা বিশাল বিষাক্ত সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে এলেনাকে বাইট করতে পারে। 1 সেকেন্ডের ভগ্নাংশ সময়। আজলান কোনো কিছু না ভেবে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে নিজের ডান হাত দিয়ে এলেনার গালটা চেপে ধরে তাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। আর একই সাথে নিজের বাম হাত দিয়ে সে বিষাক্ত সাপের গলাটা চেপে ধরল। সাপটা ক্ষিপ্ত হয়ে মুহূর্তের মধ্যেই আজলানের বাম হাতের বুড়ো আঙুলের ঠিক নিচে তার বিষ দাঁত বসিয়ে দিল। তীব্র বিষের যন্ত্রণায় আজলানের পুরো শরীর কেঁপে উঠল, কিন্তু সে নিজের দাঁতে দাঁত চেপে সে যন্ত্রণার গোঙানিটা ভেতরেই চেপে গেল। মুখে একটা শব্দ করল না। এলেনা তখনও মাটিতে পড়ে নিজের গাল ডলছিল। সে বিন্দুমাত্র টের পেল না যে আজলান তাকে মারতে মারতে কিভাবে নিজের জীবন বাজি রেখে সাপের কামড় থেকে বাঁচালো। আজলান এলিনার থেকে নিজের রক্তাক্ত বাম হাতটা আড়াল করে লুকিয়ে রাখলো। তারপর ডান হাত দিয়ে এলিনাকে জোর করে টেনে তুলে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আজলান গাড়ি স্টার্ট দিল, কিন্তু গাড়িটা জঙ্গল থেকে মেইন হাইওয়েতে ওঠার আগেই আজলানের চোখের সামনের সবকিছু কেমন যেন ঘোলাটে হয়ে আসতে লাগলো। সাপের তীব্র বিষ তার রক্তে মিশে মস্তিষ্কে আঘাত হানছে। এক পর্যায়ে আজলান আর স্টিয়ারিং ধরে রাখতে পারল না। সে ব্রেক কষে গাড়িটা থামিয়ে ড্রাইভিং সিট থেকে সোজা এলিনার কোলের উপর অজ্ঞান হয়ে গড়িয়ে পড়ল। এলিনা যেন তাজ্জব হয়ে স্তব্ধ চোখে তাকিয়ে রইল। সে আজলানের গাল চাপড়ে দ্রুত ডাকতে লাগলো, ওই ওই আরজলান, কি হয়েছে আপনার? গাড়ির পেছনের সিট থেকে পানির বোতল নিয়ে এলিনা আজলানের মুখে পানির ছিটা দিতে লাগলো, কিন্তু আজলানের কোনো রেসপন্স নেই। তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। এলিনা আবার ভয়ার্ত হৃদয়ে আজলানের হাতের পালস চেক করতে গেল। ঠিক তখনই তার চোখ আটকে গেল আজলানের বাম হাতের দিকে। সেখানে সাপে কাটার দুটো গভীর ও রক্তাক্ত চিহ্ন স্পষ্ট জ্বলজ্বল করছে, আর ক্ষতস্থানটা কালো হয়ে ফুলে উঠেছে। এলেনা এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের ওড়নাটা দাঁত দিয়ে ছিঁড়ে আজলানের হাতের উপরের অংশটা শক্ত করে বেঁধে দিল, যাতে বিষ উপরে উঠতে না পারে। তারপর আজলানের পকেট থেকে ফোন বের করে কাঁপা কাঁপা হাতে শ্রাবণকে কল করল। এলিনার ফোনের 10 মিনিটের মধ্যেই শ্রাবণ আর জন তাদের পুরো কনভয় নিয়ে হাইওয়েতে এসে পৌঁছলো। আজলানের অবস্থা দেখে শ্রাবণ দ্রুত তাকে গাড়ির ব্যাক সিটে তুলল। এলিনাও আর কোনো জেদ না করে আজলানের মাথাটা নিজের কোলের উপর রেখে তাদের সাথে রওনা দিল আবারও বাংলোর দিকে।
আজলানকে যখন রক্তাক্ত এবং অচেতন অবস্থায় বাংলোর ভিতর নিয়ে আসা হলো, তখন পুরো বাড়ির বাতাস এক নিমেষে ভারী হয়ে উঠল। খবরটা পেয়ে ঠিক 30 মিনিটের পর ডাক্তারদের একটা স্পেশাল টিম চলে এলো বাংলোতে। আজলানের ঘরের দরজা বন্ধ করে দ্রুত তার জরুরি ট্রিটমেন্ট শুরু করলো। সাপের বিষ শরীর থেকে বের করার জন্য অ্যান্টিভেনম দিতে লাগে। এদিকে ঘরের বাইরে করিডোরের দাঁড়িয়ে এলিনা ছটফট করছিল। এক পর্যায়ে সে ধীর পায়ে ঘরের জানলার সাদা সিল্কের পর্দাটা সামান্য শরীরে ভেতরে শয্যাশায়ী আজলানের দিকে তাকালো। আজলানের সেই ফর্সা অহংকারী মুখটা বিষের নীলচে হাওয়ায় একদম ফ্যাকাশে হয়ে আছে। আজলানকে ওভাবে মৃত্যুর মুখোমুখি দেখে এনার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে জানলার গ্রিলটা শক্ত করে চেপে ধরে মনে মনে বলতে লাগলো, মাত্র 15 বছর বয়সে এই লোকের সাথে আমার বিয়ে হয়েছিল। আমি মুখ বুঝে তা মেনে নিয়েছি। বিয়ের পর স্বামী টানা 7 বছর দূরে ছিল, তাও মেনে নিয়েছি। স্বামী ফিরে এসে সবার সামনে আমাকে অমানুষের মতো অপমান করেছে, তাও সহ্য করলাম। এখন কি এই অল্প বয়সে বিধবা হওয়াটাকেও আমি মেনে নিতে হবে? এলিনা এক ছুটে করিডোরের সোফাটায় গিয়ে ধপাস করে বসে পড়ল। তার নিজের ঠোঁটের কোণে আজলানের দেওয়া আঘাত শুকিয়ে কালচে হয়ে আছে। সে দুহাত জোর করে উপরের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, না আল্লাহ, তুমি এই জানোয়ারটাকে এভাবে মরতে দিতে পারো না। তুমি ওকে সুস্থ করে দাও। আমার প্রতিশোধ নেওয়া এখনো বাকি আছে। ও আমাকে যতগুলো অপমান করেছে তার প্রত্যেকটা অপমান আমাকে ওর বুকের তীরের মতো ফিরিয়ে দিতে হবে। খোদা, তুমি ওকে বাঁচাও। আমার এই দোয়াটুকু কবুল করো। আমি ওকে নিজের হাতে তিলে তিলে নিঃশেষ করতে চাই, কিন্তু এভাবে সহজে ওর মৃত্যু হোক তা আমি কোনো দিনও চাই না। ঠিক তার 1 ঘন্টা পর ভারী কাঠের দরজাটা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। এলিনার শ্রাবণ একলাপে উঠে দাঁড়ালো। ডাক্তার মুখের মাস্কটা নামিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, মিরাক্কেল, ওনাকে একদম সঠিক সময় ওড়না দিয়ে শক্ত করে বাঁধা হয়েছিল, যার কারণে বিষ পুরো শরীরে ছড়াতে পারেনি। উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত, জ্ঞান ফিরেছে ওনার। আপনারা চাইলে এখন দেখা করতে পারেন। কথাটা শোনা মাত্রই এলিনার বুকের উপর থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল। সে ধীর পায়ে আজলানের রুমে প্রবেশ করল। রুমে ঢুকতেই এলিনা দেখল আজলান বেডের উপর হেলান দিয়ে শুয়ে আছে। তার বাম হাতে ব্যান্ডেজ আর ডান হাতে স্যালাইন চলছে। এলিনাকে সোফায় বসতে দেখে আজলান নিজের দুর্বল চোখের পাতা দুটো পিটপিট করে মেলল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হালকা ক্ষণস্থায়ী হাসি। সে অত্যন্ত ধীর, দুর্বল, অথচ চেনা সেই তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, কি সুইটহার্ট, নিজের শত্রুকে এভাবে জীবন বাঁচাতে নেই, তা জানো না বুঝি? এলিনা নিজের বসার ভঙ্গিটা আরো শক্ত করে বরফ শীতল ঠান্ডা কণ্ঠে জবাব দিল, বাঁচিয়েছি ঠিক দুটো কারণে আরজলান চৌধুরী। প্রথম কারণ, আমি চাইনি আপনার মতো একটা পশুর কারণে আমার মমের চোখ থেকে এক ফোঁটাও পানি পড়ুক। আর দ্বিতীয় কারণটা হলো, আমার আর মেয়র সাহেবের রাজকীয় বিয়েতে যে আপনাকে স্পেশাল ড্যান্সার হিসেবে নাচতে হবে। আপনি মরে গেলে আমার বিয়েতে নাচবে কে? হ্যাঁ, মেয়রের সাথে বিয়ের কথা শোনা মাত্রই আজলানের চোখ দুটো আবারও রাগে জেনারেল লাইটের মতো জ্বলে উঠল। কিন্তু সে নিজের দুর্বল শরীরটাকে সামলে নিয়ে অত্যন্ত শান্ত অথচ বিপজ্জনক কণ্ঠে বলল, খুব বার বেড়েছে তোমার, তাই না? আমাকে একটুখানি পানি দাও। এলিনা টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে আজলানের বেডের কাছে এগিয়ে গেল। সে আজলানের ঠোঁটের কাছে গ্লাসটা ধরতে যাবে, ঠিক তখনই আজলান নিজের স্যালাইন লাগানো হাতটা দিয়ে এক মারাত্মক হ্যাচকার টানে এলিনাকে নিজের চওড়া বুকের উপর আছাড় খাইয়ে ফেলে দিল। এলিনা কিছু বুঝে ওঠার আগেই আজলান নিজের ঠোঁট দুটো এলিনার সে ফোলা রক্তাক্ত ঠোঁটের উপর সজোরে মিলিয়ে দিয়ে এক হিংস্র তৃষ্ণার্ত চুমু খেতে লাগল। আজলানের এই আকস্মিক আক্রমণে এলিনা স্তব্ধ হয়ে গেল। সে আজলানের বুকের উপর দুহাত দিয়ে তাকে ধাক্কা দিয়ে নিজের মুক্তি পাওয়ার জন্য অনেক জোর খাটাতে লাগলো। কিন্তু আজলান বিষাক্ত সাপের কামড় খাওয়া রোগী হলেও তার পুরুষালী শক্তির কাছে এলিনার 47 কেজি ওজনের শরীরটা পুরোপুরি খড়কুটোর মতো আটকে রইল। আজলান যেন এলিনার ঠোঁটের ভেতরের সবটুকু মধু আর বিষ এক ফোঁটায়
শুষে নিতে চাইল। বেশ কিছুক্ষণ পর আজলান এলেনার ঠোঁট দুটো ছাড়ল। এলেনা জোরে জোরে শ্বাস নিতে নিতে আজলানের বুকের উপরে লেপ্টে রইল। আজলান নিজের ডান হাতের আঙুল দিয়ে এলেনার কপালে এসে পড়া ছোট ছোট বেবি হেয়ারগুলো আলতো করে কানের পেছনে গুজে দিতে দিতে ফিসফিসে বলল, আমি যদি এখন ঠিক এই অসুস্থ অবস্থাতেই বিছানায় তোর সঙ্গে আবার জোর করে মেরেতে হই, তবে তুই কি করবি সুইটহার্ট? আজলানের এই ডার্টি টক শুনে এলেনার তীব্র আক্রোশে আর ঘৃণায় বাঘিনীর মতো ফুঁসে উঠল। সে এক সেকেন্ডও সময় নষ্ট না করে নিজের ধারালো দাঁত দিয়ে আজলানের সেই চওড়া নগ্ন বুকে এক মাংস উপড়ে নেওয়ার মতো কামড় বসিয়ে দিল। কামড়ের চোটে আজলানের বুক থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো। এলিনা আজলানের কলার চেপে ধরে দাঁত কিরমির করে বলল, মনে রাখবেন আরজলান চৌধুরী, আপনি যদি আমার সাথে এমন নোংরামি করার চেষ্টা করেন তবে আপনাকে মাঝখান থেকে জবাই করে নদীতে ভাসিয়ে দিলেও আমার মনের এই জেদ আর স্বাদের তৃপ্তি মিটবে না। এলিনা এক ঝটকায় আজলানের উপর থেকে উঠে নিজের ওড়না ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আর আজলান সে নিজের বুকের সেই তাজা রক্ত আর কামড়ের গভীর দাগটার দিকে তাকিয়ে বিছানায় শুয়ে শুয়ে এক পৈশাচিক হাসি হাসতে লাগলো। সে মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, হায় রে আজলান চৌধুরী, তুই আজ এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে গেলি রে। আসলে কোন কামড়ে বেশি বিষ ছিল, ওই সাপের কামড়ে নাকি তোর এই চেদি সাইকো বউয়ের কামড়ে?